শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বিটিভির মাধ্যমে আজ সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। এজন্য প্রস্তুত করা হয়েছে ট্রাইব্যুনালের এজলাস কক্ষ। সম্প্রচারের আগে অনুমতি নিতে হবে ট্রাইব্যুনালের। আজ শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগপত্র। প্রথমে বিটিভির মাধ্যমে এই প্রক্রিয়া সম্প্রচার করা হবে, তবে আদালতের অনুমতি পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিচার সম্প্রচারে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রতি ট্রাইব্যুনালের এজলাস কক্ষে ক্যামেরা সহ সকল যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচারের স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচারের বিধান যুক্ত করে আইন সংশোধন করা হয়। ভারত, পাকিস্তান সহ বিশ্বের ২১টি দেশে উচ্চ আদালতের বিচার সরাসরি সম্প্রচারের সুবিধা রয়েছে। আমরা ট্রাইব্যুনালে উক্ত ফরমাল চার্জের উপরে শুনানির বিষয়টি সরাসরি সম্প্রচার করার জন্য ট্রাইব্যুনালের বরাবর আবেদন করব। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে করা আপিলের রায় আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। আপিল বিভাগের কার্য তালিকার ১ নম্বরে রয়েছে মামলাটি। কয়েকদিনের শুনানি শেষে গত ১৪ই মে রায়ের দিন নির্ধারণ করে আপিল বিভাগ। ২০০৮ সালে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীকে নিবন্ধিত করার পর ২০০৯ সালে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ২৫ ব্যক্তি। ওই রিটের শুনানি শেষে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। আইনজীবী না আসায় ২০২৩ সালের নভেম্বরে আবেদনটি খারিজ করে দেয় আপিল বিভাগ। সরকার পরিবর্তনের পর আপিলটি আবারও পুনরুজ্জীবিত করে শুনানি শেষে চূড়ান্ত রায় দেয়া হচ্ছে। জামায়াতের আইনজীবীরা জানান, কেবল নিবন্ধন নয়, দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে পূর্ণাঙ্গ রায়ে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা চেয়ে মৌখিক আবেদন করেছেন তারা। তবে কিছু জটিলতা থাকায় এই সংক্রান্ত একটি লিখিত আবেদন প্রত্যাহার করে নেন তারা। নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে জামায়াতের মামলা আজ আপিল বিভাগের কার্য তালিকায় ১ নম্বরে রয়েছে। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। এই আপিলের রায় ঠিক কখন নাগাদ ঘোষণা করা হতে পারে? এই রায় সংশ্লিষ্ট কি তথ্য আপনার কাছে রয়েছে? জি দেখুন, আর কিছুক্ষণের মধ্যেই আপিল বিভাগের কার্যক্রম শুরু হবে এবং আপনি খবরে যেমনটা বলছিলেন যে কার্যতালিকার ১ নম্বরে রাখা আছে, অর্থাৎ একদম শুরুতেই কিন্তু এটি জাজমেন্টের জন্য আছে। তো প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ একেবারে শুরুতেই এটি জাজমেন্ট দিবেন এবং তারপরে অন্যান্য যেই মামলাগুলো আছে সেগুলো ধরবেন। দেখুন, আজকে এই জামাতের নিবন্ধন ফিরে পাওয়াকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশপাশে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সুপ্রিম কোর্টের এই অঙ্গনে ভিড় করতে শুরু করেছেন। এর আগেও যতবারই এই মামলার অ্যাপিলেট ডিভিশনের শুনানি হয়েছে আমরা প্রত্যেকবারই জামাতের কেন্দ্রীয় নেতাদের দেখেছি, তারা এসছেন এবং নেতাকর্মীরা ছিলেন। তো আজকে যেহেতু চূড়ান্ত রায়, আজকে বেশ নেতাকর্মীরা অনেকে জড়ো হবেন, এখন থেকে আমরা তেমনটা দেখছি। আপনি এই মামলার যদি একটু পেছনের কথা বলি, দেখুন এটি ২০০৮ সালে যখন সকল দলকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন দেওয়া হচ্ছিল তখন কিন্তু জামায়াতে ইসলামীও নিবন্ধন পায়, কিন্তু তার পরবর্তীতে তার বিরুদ্ধে রিট হয় এবং সেই রিটের শুনানি শেষে কিন্তু জামাতকে নিবন্ধন বাতিল করে দিয়েছিল, অর্থাৎ অবৈধ ঘোষণা করেছিল। কারণ জামাতের নিবন্ধন তখন যে রিট করা হয়েছিল সেখানে চ্যালেঞ্জ করা হয়েছিল যে জামাতের যেই কার্যক্রম, তাদের যে গঠনতন্ত্র, তাদের যে মতাদর্শ, এটি অনেক কিছুই সংবিধানের সাথে অনেক কিছুর সাথে সাংঘর্ষিক। সুতরাং সেই রিটের প্রেক্ষিতেই কিন্তু তারা নিবন্ধন হারায়। হাইকোর্ট ২০১৩ সালে তাদের নিবন্ধনটি বাতিল করে দেয় এবং সেই সময়টিতে যখন হাইকোর্টে মামলাটি চলছিল, রিট মামলাটি, তখন কিন্তু জামাত তাদের নিবন্ধনে অনেক তাদের যেই সংবিধানে জামাতের যেই সাংগঠনিক যেই কাঠামো রয়েছে সেখানে নানা ধরনের পরিবর্তন নিয়ে আসে দলীয় গঠনতন্ত্রে। তার পরবর্তীতেও তারা কিন্তু তাদের নিবন্ধন টিকিয়ে রাখতে পারেনি এবং
শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে সেটি বাতিল করা হয়। এবং এর পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে এটি নিয়ে তারা উচ্চ আদালতে আপিল করেন, চেম্বার জাজে যান। এক পর্যায়ে এই আপিলটি কিন্তু দীর্ঘদিন ধরে চলে এবং সেখানে এক পর্যায়ে 2023 সালের দিকে এটিকে আইনের ভাষায় বলে ডিসমিস ফর ডিফল্ট, অর্থাৎ এখানে যদি ব্যাখ্যা করা হয় যে জামাতের বারবার সময় নিয়েও আইনজীবীরা তখন উপস্থিত না হয়, আদালত এই আবেদনটি খারিজ করে দেয়, আপিল আবেদনটি খারিজ করে দেয়। কিন্তু তারপরে যখন নতুন সরকার আবার আসে 5 আগস্টের পরে, সেটি পুনরুজ্জীবিত হয়। দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জামাতের আইনজীবী যারা আছেন তারা বলছেন যে সেই সময় রাজনৈতিকভাবে এই আদালতকে ব্যবহার করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ জামাত এর আগে দীর্ঘদিন ধরে সকল নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে আসছে, তারা একটি গণতান্ত্রিকামী দল, এটি আইনজীবীরা বারবার করে বলছেন। এখানে আপনি যেমনটা খবরের শেষের দিকে বলছিলেন এই নিউজের, যে জামাতের আরেকটি আবেদন কিন্তু আছে, শুধু নিবন্ধন ফিরে পাওয়া নয়, সেটি হচ্ছে তাদের প্রতীক দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া। সেখানে একটা জটিলতা, প্রশাসনিক জটিলতা আছে, কারণ জামাতের যখন নিবন্ধন বাতিল হয়ে যায় 2013 সালে, তার পরবর্তীতে কয়েক বছরের মধ্যে 2016 সালের 12ই ডিসেম্বর এই হাইকোর্ট ডিভিশনে এবং অ্যাপিলেট ডিভিশনের যত বিচারপতিরা আছেন তারা সবাই মিলে একটি বৈঠক করেন, যেটিকে ফুল কোর্ট সভা বলে। সেই ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত হয় দাড়িপাল্লা যেহেতু সারা বিশ্বে ন্যায় বিচারের প্রতীক এবং সুপ্রিম কোর্টের মনোগ্রাম, সুতরাং দাড়িপাল্লা প্রতীক কোনো দল, গোষ্ঠী বা কোনো সংগঠনকে এটি ব্যবহার করতে দেয়া হবে না বা ব্যবহার করতে পারবে না। সেই অনুযায়ী ফুলকোর্ট সবার একটি রেজুলেশন হয়, সেই রেজুলেশনটি নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়, তারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং জামাতের দাড়িপাল্লা প্রতীকও কিন্তু বাতিল করে দেয়। এখন হাইকোর্টের এই অ্যাপিলেট ডিভিশনের যখন শুনানি চলছিল গত কয়েক কার্যদিবস ধরে, সেই সময় কিন্তু এই আবেদনটিও তাদের উঠেছে, কিন্তু সেখানে নির্বাচন কমিশনের যিনি আইনজীবী তিনি এর বিরোধিতা করে বলেছেন যেহেতু ফুলকোর্ট সভার সিদ্ধান্ত, সেটি শুধুমাত্র অ্যাপিলেট ডিভিশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো নতুন সিদ্ধান্ত দিতে পারে না এবং এর এগেইনস্টে নির্বাচন কমিশনকে কোনো প্রতীক বরাদ্দ দিতে পারে না। এই নিয়ে বেশ যুক্তিতর্ক হয়। এক পর্যায়ে জামাত ইসলামী সেই আবেদনটি তারা প্রত্যাহার করে নেয়, অর্থাৎ লিখিত যে আবেদনটি ছিল প্রতীক বরাদ্দের, কিন্তু মৌখিকভাবে তারা অ্যাপিলেট ডিভিশনে আবেদন জানিয়েছে যেন আজকের যে রায় দেওয়া হবে সেই রায়ের পূর্ণাঙ্গ রায়ে এই প্রতীক বরাদ্দ নিয়ে কোনো ধরনের একটা সিদ্ধান্ত যেন বা নির্বাচন কমিশনকে এক ধরনের নির্দেশনার জন্য অ্যাপিলেট ডিভিশন দেয়। এখন দেখা যাক কিছুক্ষণ পরে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করবেন, সেখানে নিবন্ধনের সাথে দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে কিনা। নিশ্চয়ই কার্যতালিকায় যেহেতু এটি 1 নম্বরে রয়েছে, আপনার মাধ্যমে পরবর্তী পরিস্থিতি আমরা দর্শকদের জানাবো। অন্তর্বর্তী সরকার সংবিধানে নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে সরকারের একটি যুক্তি থাকলেও তা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কৃষক দল। কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন নেতারা। সভায় সালাউদ্দিন আহমেদ জানান, রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শুরু করবে ঐকমত্য কমিশন। সেই বৈঠকে বিএনপির সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে, এই যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে, জনসম্মতি ছাড়াই সংবিধান পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। শুনে রাখুন মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ, ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? সংকট কাটাতে শুধু আলোচনা নয়, বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিএনপি নেতা। এটা আস্তে আস্তে কমছে। কারণ রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করিডোর দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় কিনা মানুষের মনে এমন প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়া তাদের নাগরিক অধিকার। কেন করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত পাঠাতে হবে এমন প্রশ্ন করেন তিনি। বলেন, করিডোর দিলে দেশ আফগানিস্তান ও পাকিস্তানে পরিণত হবে।
বর্তমান সরকার নির্বাচনের রোডম্যাপ বাদ দিয়ে বাকি সব এখতিয়ার বহির্ভূত কাজ করছে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত। তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে, কারণ কোনো যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো করিডোর, কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি তুলে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মানবতাবিরোধী অপরাধের বিচার সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন মানা হবে না বলেও হুঁশিয়ারি তাঁর। শনিবার গুলশানে এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সংবিধান বিলুপ্ত করে নতুনভাবে লিখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধা দেয়া হলে বিপ্লবের মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি বন্ধ করা হবে। এ সময় ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা ইস্যুতে নির্বাচন কমিশনের ওপর আস্থা সংকটের কথা উল্লেখ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 11:30টার দিকে শহরের আলোরূপা মোড়ের জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান 5 থেকে 7টি মোটরসাইকেলে 14 থেকে 15 জন এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। প্রথমে ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে লুটপাট করে এবং কার্যালয়ের কিছু জিনিস বাইরে বের করে আনে তারা। পরে কার্যালয়ে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় পাশের মার্কেটের দোকানগুলোয় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফরিদপুরে পুলিশের সামনে বৈষম্য বিরোধী নেত্রী বৈশাখী ইসলামকে মারধরের ঘটনায় 3 মামলায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া নগরকান্দা থানার ওসি সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম জানান, বৈষম্য বিরোধী নেত্রীকে মারধরের ঘটনায় নগরকান্দা থানায় পৃথক 3টি মামলা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় 2টি মামলায় বাদী হয়েছেন বৈশাখী ইসলাম বর্ষা। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। এদিকে প্রশাসনিক কারণ দেখিয়ে নগরকান্দা থানার ওসি সফর আলীকে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার বনকি উত্তক্তের প্রতিবাদ করায় ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলামকে মারধরের অভিযোগ ওঠে বিএনপি নেতার বিরুদ্ধে। রাজধানী দারুসালামে আহমেদনগর এলাকায় 2 জনকে কুপিয়ে ও গণপিটুনিতে হত্যা করেছে এলাকাবাসী। পুলিশ বলছে, মাদক ব্যবসার জেরে ক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে নিহত হয় তারা। তবে স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয় তাদের। শনিবার দুপুরে এই ঘটনার পর থেকে ওই এলাকায় পরিস্থিতি থমথমে। দারুসালামের আহমেদনগর হাড্ডিপট্টি এলাকা। শনিবার দুপুরে মজুমদার ভিলা ও তার সামনের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় 2টি মরদেহ। শনিবার দুপুর 12টার দিকে তানভীর ও ফাহিম নামে 2 যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। একজনকে রাস্তায় ও অন্যজনকে বাসায় ঢুকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ, প্রায়ই এ এলাকায় মাদক সেবন ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় দুর্বৃত্তরা। এই দুপুরবেলা 2 গ্রুপে মারামারি করে আর কি হতাহত হয়েছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয় তানভীর ও ফাহিমকে। এর আগেও তাদেরকে পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। দেখলাম যে এই সাইডটা কোপায়া নামাই দিছে, মাথায় মনে করেন 7-8টা কোপ, চোখ নাই। গণপিটুনি এটা না, আমি তো প্রথমেই বললাম যে এটা ষড়যন্ত্র। ওকে বাসার ভিতরে ঢুকে ওকে মারছে। গণপিটুনি হইলে ভাই মনে করেন যে ওর মাথা মতো ফাটতো, হাত পা ভাঙতো ভাই। এটা মনে করেন যে প্রত্যেকটা শরীরের ভিত্তিতে কোপ। পুলিশ বলছে, শুক্রবার হাড্ডিপট্টি এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় তারা। সেখান থেকে 5 কেজি গাঁজাসহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তানভীর সহ 3 জন চাপাতি নিয়ে এলাকায় হাজির হলে কুপিয়ে ও গণপিটুনি দিয়ে তাদের হত্যা করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
অভিযোগের প্রেক্ষিতে আমরা রাতেই একটা অভিযান চালাই। রাতে একটি অভিযান চালিয়ে প্রায় 5.5 কেজি গাঁজা উদ্ধার করা হয় একটি বাসা থেকে। 4 জন আসামির নামে মামলা হয়, এর মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করি। তো তারই জের ধরে আজকে সকাল 11:30-12টার দিকে আপনার 3 জন চাপাতি নিয়ে ওই এলাকায় আবার প্রভাব বিস্তার করতে যায় এবং বিভিন্ন জনকে হুমকি ধামকি দেয় যে আমাদের মাল তোরা কে ধরিয়ে দিয়েছিস। ওই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রায় 400-500 লোক মিলে তাদের একটা গণপিটুনি দেয়। গণপিটুনিতে উপস্থিত এখান থেকে 2 জন মারা যায়। নিহত তানভীরের বাড়ি বরিশালে, আর পরিবারের সাথে বসিল এলাকায় বসবাস করতেন ফাহিম। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রায় 10 মাস পর কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে এই উপলক্ষে থানা চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। অনুষ্ঠানে অভ্যুত্থানে দায়ের হওয়া হত্যা মামলা তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক বলেন, মামলাগুলো রেঞ্জ অফিস ও পুলিশ হেডকোয়ার্টার মনিটরিং করে। এর কার্যক্রম অনেক দূরে গিয়েছে। তদন্ত সুষ্ঠু ও সুন্দর হতে হবে। এ সময় কুষ্টিয়ায় দীর্ঘদিন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন অবস্থানের কোনো তথ্য ছিল কিনা তা জানতে চাইলে ডিআইজি বলেন, পুলিশের কাছে এমন কোনো তথ্য ছিল না। 5ই আগস্টের পর অন্যান্য থানার মতো কুষ্টিয়া মডেল থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। 12ই আগস্ট শহরের আমলাপাড়ায় অবস্থিত সদর ফাঁড়িতে অস্থায়ীভাবে থানার কার্যক্রম শুরু করে পুলিশ। এরপর পোড়া ভবন সংস্কারের কাজও শুরু হয়। পোশাক প্রস্তুত রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ফোরাম জোট। ঢাকায় 26টি পরিচালক পদের মধ্যে 25টিতেই জয়ী এই জোটের প্রার্থীরা। আর চট্টগ্রামে 9টি পরিচালক পদের মধ্যে ফোরাম জিতেছে 6টিতে। মোট 31টি পরিচালক পদে জয় ফোরামের, আর বাকি 4টি পদে জয় পেয়েছে সম্মিলিত পরিষদ। ঢাকা ও চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সকাল 8টা থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবার ভোটযুদ্ধে লড়েন মোট 76 জন প্রার্থী। ভোট দেন 1864 জন গার্মেন্টস মালিক। এবারে নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ 35টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দেয়। বাকি 6 জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে ভোট করেন। এবারে নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান, আর সম্মিলিত পরিষদের নেতৃত্বে চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। কোন নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে, যখন যে চ্যালেঞ্জ আসবে সেটা নিয়ে কাজ করব। আমরা মালিকের কল্যাণ নিয়ে কাজ করব, শ্রমিকের কল্যাণ নিয়ে কাজ করব, এবং সামনে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যু আছে, এখানে ট্যারিফ ইস্যু আছে, এটা নিয়ে কাজ করব। আমরা এসএমই নিয়ে কাজ করব, আমরা শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে কাজ করব, এক্সিট প্ল্যান নিয়ে কাজ করব, যেটা আমাদের ম্যানিফেস্টোয় বলেছি। দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করেছে। আজ থেকে নতুন এই মূল্য কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার 121 টাকা থেকে কমিয়ে 118 টাকা ও অকটেনের দাম 125 টাকা থেকে কমিয়ে 122 টাকা করা হয়েছে। কেরোসিনের নতুন দর 114 টাকা। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। নজিরবিহীন অব্যবস্থাপনা ঢাকা উত্তর সিটির পশুর হাটগুলোতে। ইজারা চূড়ান্ত হওয়ার আগেই অনেকে হাটে উঠে গেছে কোরবানির পশু। বিক্রি শুরু হলেও নেই নিরাপত্তা। পানীয় আলোর ব্যবস্থা না থাকায় দুর্ভোগে বিক্রেতারা। যারা হাট বসিয়েছেন খোঁজ নেই তাদেরও। এ নিয়ে কোনো জবাব নেই উত্তর সিটি কর্পোরেশনের। রাজধানীর উত্তরার দেয়াবাড়ি হাটে প্যান্ডেল টানানো হয়েছে 7 দিন আগে। কোরবানির পশু আসতে শুরু করেছে বৃহস্পতিবার থেকে। শনিবার দেখা গেল চলছে বেচাকেনা, অথচ এদিন সকালেও হাটটির ইজারা চূড়ান্ত হয়নি। আমরা এই লাল গরুটা কিনেছি 3 নাম্বার, এটা কিনেছি 82,000 টাকা দিয়ে। আগে কিনলাম হচ্ছে একটু আগে, আমরা নিয়ে যাব 2 দিন পরে, নিয়ে তারপর আমরা বাসায় পালবো। গরু অনেক আছে, একটা বেশি খরচপাতি তো দরকার। এই যে হাটে বিদ্যুৎ নাই, লাইট নাই, আর নাই, খাইতে হবে আর করতে হবে। এই দেখছি পুরো ক্লিয়ার করা আছে, পুরা বান্ধ। ওই আহে তার আহে দেখছি এখন কোনো কিছু নাই, খালি খুঁটি পুঁতা, এখন লোকজন নাই, বাথরুম নাই, পানি নাই, এই লোকজনের গরু কারেন্টের ইয়ে নাই, আমাদের মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে। কে বা কারা এই হাট বসিয়েছে জানে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হাটে নেই পানি ও আলোর ব্যবস্থা, নেই নিরাপত্তার পালাই। এমন অবস্থায় নাজেহাল পশু বিক্রেতারা। খাওয়ার পানি নাই, গরু খাওয়ার পানি নাই, নিরাপত্তা কম,
খুব সমস্যার ভিতরে আছি আমরা। ভাইয়েরা তো কেউ নাই, সব পালাইছে, কোনো দেখা সাক্ষাৎ নাই। প্রথম দিন এসে দেখা করছে করে কোথায় গেছে আর খুঁজে পাইতেছে। রাতে অন্ধকারে থাকতে হয়, আলো নাই। হ্যাঁ, আমরা আলোর কথা বলতে গেলে বলে যে এখন আমাদের হুকুম আসেনি আলো দেওয়ার মতন, এই জন্য আমরা আলো লাইট দিচ্ছি না। আড়াই কল, এবার একটা কলও নেই। কিভাবে আমার কাছে কষ্ট, আমরা 4 দিন আসিছি, এই কষ্ট করে যাচ্ছি আমরা। উত্তর সিটির আরেকহাট ইস্টার্ন হাউজিং ইজারা নিশ্চিত হওয়ার আগেই প্রস্তুতি শুরু করে একটি মহল। হাট কর্তৃপক্ষের খোঁজ না থাকলে উঠেছে কোরবানির পশু। এ নিয়ে কথা বলছেন না সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের কর্মকর্তারা। যোগাযোগ করেও প্রশাসকের জবাব পাওয়া যায়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দরদামে মিলে গেলেই ক্রেতারা নিচ্ছেন পছন্দের গরু কিংবা ছাগল। প্রাকৃতিকভাবে লালন করা দেশি ছোট মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। বড় সাইজের গরু কাঙ্ক্ষিত দামে না পেয়ে দুশ্চিন্তায় আছেন খামারিরা। চাঁদপুরের সবচেয়ে বড় গরু ভুইয়ারাজের ওজন 1.5 টন। 4 বছর ধরে লালন পালন করা গরুটির দাম 8 লাখ টাকা। ভুইয়ারাজকে দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছে লোকজন। বংশ অনুযায়ী নামকরণ হয়ে গেছে, ঠিক আছে, এই কারণে এটার নাম দিয়েছি ভুইয়ারাজ। আর চাঁদপুরে আমি যত জায়গাতে এগুলো দেখছি, ইনশাল্লাহ আমার গরুর উপরে কোনো বড় গরু নাই, ঠিক আছে। আমি এই গরুটা আমি চাঁদপুরের সেরা মনে করি। আমাদের এলাকাতে এরকম আর দেখে নেই ভুইয়ারাজের মতো। আর আমি এখানে আসা যাওয়া করি, সবসময় দেখি উনি যথেষ্ট পরিমাণ ভালো যত্ন করে। মাগুরায় 4.5 ফুট উচ্চতা এবং 5 ফুট দৈর্ঘ্যের ছাগলের কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুশ্চিন্তায় আরো বালি। আমি 4 বছর করতেছি, এর খরচ বেড়ে যাচ্ছে। আর আমার গত কোরবানিতে আমি হাটে নিয়েছিলাম, দাম আসলে ভালো দাম হয়নি, দাম পাইনি। নেত্রকোনায় কোরবানির জন্য প্রস্তুত লালু আর সাধু নামের দুটি ছাগল। 120 কেজি ওজনের ছাগল দুটির দাম ধরা হয়েছে 2 লাখ টাকার বেশি। এই পর্যন্ত 2বার ভ্যাকসিন করা হয়েছে। তো সেই ছাগলটা সেক্ষেত্রে সম্পূর্ণভাবে পিপিআর মুক্ত এবং অন্যান্য ডিজিজ তো ফ্রি। তো সেক্ষেত্রে আমি বলবো যে 100% কোরবানির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং যারা কিনবেন তারা লাভবানই হবেন। কোরবানির সামনে রেখে লাভের আশায় হবিগঞ্জে গরু পালন করেছেন অনেকেই। এবার সবচেয়ে বড় গরু লালন করেন নবীগঞ্জ উপজেলার এমবি অ্যাগ্রো ফার্ম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের 55তম বাজেট দেয়া হচ্ছে আগামীকাল। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ। পাশাপাশি তাদের করমুক্ত আয়সীমা হবে 5.25 লাখ টাকা। বরাদ্দ থাকবে নির্বাচনের জন্যেও। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবর্তন আসবে শুল্ক করে। ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2025-26 অর্থ বছরের জন্য প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তারা। আগামী বাজেটে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ বরাদ্দ। প্রায় 1,500 কোটি টাকার বরাদ্দ থেকে দেয়া হবে এককালীন অর্থ, মাসিক ভাতা, দেশ বিদেশে চিকিৎসা খরচ এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ। একই তহবিলের অর্থে তাদের জন্য ফ্ল্যাটও তৈরি করা হবে। আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেটে প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু শেষ পর্যন্ত এ খাতে থাকছে 2,080 কোটি টাকা। বাজেটের আকার কমলেও অগ্রাধিকার দেয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায়। নতুন এডিপিতে উন্নয়ন বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। যে বাজেটে অর্থের সব ব্যবহার, আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আবার অপচয় হয়েছে, করাপশন হয়েছে। মানুষের যে উন্নয়নের যে একটা সুফলটা ছিল মানুষের কাছে এটা সমাহারে পৌঁছায়, যেটা এতদিন হয় না। এবার রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হচ্ছে 5,64,000 কোটি টাকা। এর প্রায় 92 ভাগই যোগান দেবে এনবিআর। এর অংশ হিসেবে উৎপাদন পর্যায়ে বেশ কিছু পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি বাড়ানো হতে পারে বেশ কিছু আমদানিকৃত পণ্যের উপর ধার্যকৃত শুল্কের পরিমাণ। আয়করের আওতা যেমন বাড়াতে হবে, ভ্যাটের আওতাটা কিন্তু বাড়াতে হবে। অনেকেই কিন্তু অনেক ব্যবসা, অনেক কিছু কিন্তু এখনো ভ্যাটের পরিপূর্ণ ভ্যাটের যে জায়গাটা সেটা কিন্তু মধ্যে নেই। ভ্যাটের আইন অথবা ভ্যাটের যে রুলস অ্যান্ড রেগুলেশনস সেখানে কিন্তু বড় ধরনের সমস্যা আছে। ব্যবসায়ীরা নানা ধরনের অভিযোগ করে, মাল্টিপল রেটস আছে, এগুলোকে একটা স্ট্রিমলাইন করা দরকার।
আসছে বাজেটে সুখবর থাকছে কালো টাকার মালিকদের জন্য। এই অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে। কমতে পারে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি ও কর হার, বাড়তে পারে করমুক্ত আয়সীমা। বরাদ্দ বাড়ছে সামাজিক নিরাপত্তা খাতে। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ কমানো হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সকাল ৯টার বিরোধীহীন সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।